হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো তোমাদের জন্য টপিক ওয়াইজ সায়েন্সের ক্লাস আজ থেকে শুরু করছি। প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা ওয়ান লাইনার ফরম্যাটে জিকেগুলো করাবো, যা তোমরা খুব কম সময়ের মধ্যে পুরো সিলেবাসটা কভার করতে পারবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক কিন্তু উপকার পাবে। কারণ সামনে রয়েছে ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি ইত্যাদি পরীক্ষা, ঠিক আছে? তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো, কথা না বাড়িয়ে শুরু করছি তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ পরিবাহী থেকে সেরা কিছু প্রশ্নোত্তর। তো দেখো, প্রথম প্রশ্ন, যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম তাদের কি বলা হয়? তড়িৎ পরিবাহী বলা হয়। যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম তাদের বলা হচ্ছে তড়িৎ পরিবাহী। আর এই তড়িৎ পরিবাহী পদার্থগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ধাতব পরিবাহী, ঠিক আছে, এটা পরিবাহী হবে, ধাতব পরিবাহী। আরেকটা হচ্ছে অধাতব পরিবাহী, এবং 3 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ পরিবাহী পদার্থকে তিনটি ভাগে ভাগ করা যায়: ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এই ধাতব পরিবাহীর উদাহরণ রয়েছে তামা, লোহা, রূপা ইত্যাদি। অর্থাৎ যে সমস্ত ধাতু, ঠিক আছে, তড়িৎ পরিবহন করতে পারে তাদের বলা হচ্ছে ধাতব পরিবাহী। আর অধাতব পরিবাহী যে সকল অধাতু, ঠিক আছে, যে সমস্ত অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম তাদের বলা হচ্ছে অধাতব পরিবাহী। যেমন হচ্ছে গ্রাফাইট এবং গ্যাস কার্বন, এগুলো কিন্তু অধাতু হলেও তড়িৎ পরিবহনে সক্ষম। তাহলে এই ধাতব এবং অধাতব যে পরিবাহী রয়েছে, এদের তড়িৎ পরিবাহের কারণটা কি? কারণ হচ্ছে মুক্ত ইলেকট্রন, ঠিক আছে। এই ধাতব এবং অধাতব পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে, এই মুক্ত ইলেকট্রনের জন্যই কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম। এবার দেখব, যেসব পদার্থ জলে দ্রবীভূত অথবা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন পদার্থ সৃষ্টি করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এমন কিছু পদার্থ রয়েছে যেগুলো কঠিন অবস্থায় নয়, সাধারণত গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম। আর এই ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় এবং এর ফলে নতুন পদার্থ কিন্তু সৃষ্টি হয়। এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেসব পদার্থ এই ঘটনা ঘটায় তাদের বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। এবার দেখব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মানে কি? যা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, যেমন হচ্ছে বেনজিন, ইথানল, চিনি, ঠিক আছে, ইত্যাদি। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে অ্যাসিড, সমস্ত প্রকার অ্যাসিড, ক্ষার, লবণ, ঠিক আছে। এদের যে জলীয় দ্রবণ রয়েছে, এটা প্রত্যেকটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে তড়িৎ পরিবহনের কারণটা হচ্ছে আয়ন, ঠিক আছে, মনে রাখবে। যেমন ধাতব অধাতবর ক্ষেত্রে কি বললাম? মুক্ত ইলেকট্রন। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আয়ন। তারপরে দেখো, তড়িৎ অপরিবাহী বা অন্তরক পদার্থ। আমরা যে প্রথমে যে দেখলাম 1 নম্বর প্রশ্নটা তড়িৎ পরিবাহী, তার অপোজিট হচ্ছে অপরিবাহী। তড়িৎ অপরিবাহী বা অন্তরক পদার্থ অর্থাৎ যারা তড়িৎ পরিবহনে সক্ষম নয়, অক্ষম, তাদের বলা হচ্ছে তড়িৎ অপরিবাহী বা অন্তরক পদার্থ। যেমন কাঠ, রবার, কাঁচ, পলিথিন ইত্যাদি, ঠিক আছে। পরবর্তী দেখো, এবার দেখব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে রয়েছে তাদেরকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অপরটি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাকেই বলবো যারা, অর্থাৎ যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়, ঠিক আছে, তাদেরকেই বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যারা জলীয় দ্রবণে তীব্র মাত্রায় বিয়োজিত হয় তাদেরকে বলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এক্সাম্পল দেখে নেব। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে NaCl অর্থাৎ খাদ্য লবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখব আয়ন কি। তড়িৎগ্রস্ত পরমাণুকে বলা হচ্ছে আয়ন, ঠিক আছে। যেমন Na+Cl-, এর মধ্যে রয়েছে তড়িৎ, ঠিক আছে, Na+ বা Cl-। একটা এক্সাম্পল দিলাম।
তাহলে তড়িৎগ্রস্ত পরমাণুকে বলা হচ্ছে আয়ন, ঠিক আছে। আর এই আয়ন মূলত দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ক্যাটায়ন, অপরটি হচ্ছে অ্যানায়ন। তো ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নটাকে বলা হচ্ছে ক্যাটায়ন, আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে বলা হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে। যেরকম Cu2+, Na+, এটা হচ্ছে পজিটিভ রয়েছে, এটা হচ্ছে ক্যাটায়ন, আর Cl-F- এটা হচ্ছে অ্যানায়ন। মনে রাখবে, ক্যাটায়ন তখনই উৎপন্ন হয় যখন কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু ক্যাটায়নের সৃষ্টি হয়। আর যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন কিন্তু অ্যানায়নের সৃষ্টি হয়, ঠিক আছে। নেক্সট দেখো, যে পাত্রে বা যন্ত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হচ্ছে ভোল্টামিটার। ভোল্টমিটার যন্ত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণটা কি? কোনো ভোল্টামিটার বা তড়িৎ পাত্রে কোনো তড়িৎ বিশ্লেষক পদার্থকে রেখে যদি তার মধ্যে তড়িৎ সঞ্চালন করা হয় কোনো তড়িৎ দ্বারের সাহায্যে, তাহলে সেই তড়িৎ বিশ্লেষক পদার্থ কিন্তু বিয়োজিত হবে, ঠিক আছে, এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন পদার্থের সৃষ্টি হবে। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। তাহলে এবার দেখব ভোল্টামিটারের মধ্যে যে তড়িৎদ্বার ব্যবহার করা হয়, ঠিক আছে, সেই তড়িৎদ্বার বলতে বোঝায় অ্যাকচুয়ালি দুটো ধাতব পাতের দণ্ড, ঠিক আছে। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ ধাতব পাতের যে দণ্ড ব্যবহার করা হয় ওই ব্যাটারির সাথে যুক্ত করার জন্য, পজিটিভ আর নেগেটিভ, এই তড়িৎ দণ্ডটাই হচ্ছে তড়িৎদ্বার। তাহলে প্রশ্ন হচ্ছে, ভোল্টামিটারের যে তড়িৎদ্বার, ঠিক আছে, বা ধাতব দণ্ডটি ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে অ্যানোড। আর যে তড়িৎদ্বারটা মনে করো নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। এখানে ক্যাথোডটা লিখতে ছাড়া পড়েছে, কি বললাম, ধনাত্মক মেরুর সাথে যেটা যুক্ত থাকে, ঠিক আছে। এই দেখো ছবিতে পজিটিভ, ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা বলা হচ্ছে অ্যানোড, আর যে নেগেটিভ প্রান্ত রয়েছে ঋণাত্মক প্রান্ত সেটা বলা হচ্ছে ক্যাথোড। অ্যানোড আর ক্যাথোড মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রে? তড়িৎ বিশ্লেষণে, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণের সময় দেখবে ভোল্টামিটারের মধ্যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর তড়িৎ বিশ্লেষণের সময় প্রয়োজন হয় সমপ্রবাহ অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। যদি এই সমপরিবাহের পরিবর্তে এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট ইউজ করা হয় তবে কিন্তু তড়িৎ বিশ্লেষণ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে ডিসি কারেন্ট কিন্তু সবসময় ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ করার ক্ষেত্রে। তারপরে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন প্রকার বিক্রিয়া ঘটে? তো মনে রাখবে, অ্যানোডে ঘটে জারণ বিক্রিয়া আর ক্যাথোডে ঘটে বিজারণ বিক্রিয়া। বিশুদ্ধ জল তড়িৎ বিশ্লেষণে কেন অক্ষম? নর্মালি জল তড়িৎ বিশ্লেষণে সক্ষম হলেও বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ বিশ্লেষণ করতে পারে না, এটা মনে রাখবে। তারপরে জলের তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎদ্বার ব্যবহার করা হয়? তো প্লাটিনাম তড়িৎদ্বার, ঠিক আছে। এই প্লাটিনাম তড়িৎদ্বার দ্বারা জলের তড়িৎ বিশ্লেষণ করা হয়। নেক্সট প্রশ্নগুলো দেখে নেব। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয় আর ক্যাথোডে কি উৎপন্ন হয়? মোস্ট ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন, আর এই অক্সিজেনের পরিমাণ হচ্ছে 1 আয়তন। আর ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, যা 2 আয়তন উৎপন্ন হয়। তাহলে এই যে জল ভেঙে অক্সিজেন আর হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের যে ভর রয়েছে তার অনুপাতটা সবসময় মনে রাখবে 1:8 হয়, ঠিক আছে, 1:8, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা। তারপরে দেখো, প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে NaCl অর্থাৎ খাদ্য লবণকে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস। যেমন জলকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হচ্ছে অক্সিজেন আর ক্যাথোডে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন, ঠিক তেমনই খাদ্য লবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কী? কোনো প্রকারের ধাতু নিষ্কাশন, ধাতু বিশুদ্ধকরণ বা তড়িৎ লেপনের কাজে এই তড়িৎ বিশ্লেষণের কিন্তু ব্যাপক মাত্রায় ব্যবহার রয়েছে। তো ধাতুর বিশুদ্ধকরণে একটা জিনিস মনে রাখবে যে তড়িৎ বিশ্লেষণ যখন করা হয় সেটা
মূলত অ্যানোড আর ক্যাথোডের মধ্যে অ্যানোডটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। মনে করো কোনো অবিশুদ্ধ ধাতু থেকে আমরা ধাতু সংশোধন করতে চাইছি, বিশুদ্ধকরণ করতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু যেটা অবিশুদ্ধ রয়েছে ধাতুটা সেটা কিন্তু অ্যানোডে ব্যবহার হবে, কারণ সেটা কিন্তু ক্ষয় হবে। ঠিক আছে, ক্ষয় হতে হতে সেখান থেকে অশুদ্ধগুলি এ, নিচে জমা হবে থলির আকারে, আর বাকি যে ধাতুটা রয়েছে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্যাথোডে গিয়ে জমা হবে এবং সেখানে নতুন বা বিশুদ্ধ কিন্তু ধাতু পাওয়া যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে ক্যাথোড কিন্তু জমা হয় ক্যাথোডে আর অ্যানোডটা ক্ষয় হয়, এটা মনে রাখবে। তারপরে দেখো অ্যানোড মাঠটা কি। অ্যানোড মাঠ, এই যে বললাম অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয় যখন কোনো অবিশুদ্ধ ধাতুকে নিষ্কাশন করা হয়, তখন যখন অ্যানোড যখন ক্ষয় হয় তার সাথে সাথে কিছু মূল্যবান ধাতু কিন্তু ওই অ্যানোডের গোড়াতে, ঠিক আছে, কাদার মতো মাঠ বা কাদার মতো কিন্তু জমা হতে থাকে, যেখানে মূল্যবান ধাতু পাওয়া যায়। তো এটাই হচ্ছে অ্যানোড মাঠ, যেটা একদম থকথকে একটা একটা অর্ধতরল পদার্থ রয়েছে। ঠিক আছে, এই ধরনের পদার্থ হচ্ছে অ্যানোড মাঠ। সেখানে মূলত সোনা, রূপা, প্লাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতু কিন্তু সেখান থেকে পাওয়া যায়, অর্থাৎ অ্যানোড মাঠ থেকে পাওয়া যায়। তারপরে দেখো তড়িৎ লেপন কি। কম সক্রিয় ধাতুর উপরে অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ লেপন। আর এই প্রলেপটা মূলত তড়িৎ বিশ্লেষণের দ্বারা কিন্তু দেওয়া হয়। এখানে তিনটা কথা খুব ভালো করে মনে রাখবে, এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসে। কি সেই তিনটা জিনিস? যে যখন তড়িৎ লেপন করা হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কোনটি ব্যবহার করা হয়? মনে রাখবে যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুরকে কিন্তু জলীয় দ্রবণটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করতে হবে। মনে করো তামার উপরে সোনার প্রলেপ দেবো, তাহলে কার প্রলেপ দিচ্ছি? সোনার প্রলেপ। তাহলে সোনার জলীয় দ্রবণকেই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করতে হবে। আর অ্যানোডে কি ব্যবহার করবে? যার প্রলেপ দিচ্ছি তাকেই অ্যানোডে ব্যবহার করব, এবং যার ওপর প্রলেপ দিচ্ছি তাকে ব্যবহার করব ক্যাথোডে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে বলি, মনে করো লোহার উপরে আমরা জিঙ্কের প্রলেপ দিতে চাই, তাহলে জিঙ্কের প্রলেপ দিব, তাহলে জিঙ্কটাকে ব্যবহার করব অ্যানোডে। আর লোহার উপরে যেহেতু জিঙ্কের প্রলেপ দিচ্ছি, তাহলে লোহাটাকে ব্যবহার করব ক্যাথোড হিসেবে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব? যার প্রলেপ দিচ্ছি, কার প্রলেপ দিচ্ছি? আমরা এখানে জিঙ্কের প্রলেপ দিচ্ছি, তাহলে জিঙ্ক সালফেট। ঠিক আছে, জিঙ্ক সালফেট, মনে করো জিঙ্ক সালফেট, এইটা কিন্তু আমাকে ব্যবহার করতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে। ঠিক আছে, এইভাবে কিন্তু অনেক প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন দেখব, বেশ কিছু এই যে বললাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রকম কথা, তো এখানে দুটো ব্যতিক্রম রয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা এই সহজে হয় না নর্মালি, একটু এই নামটা মনে রাখবে। কি সেই জিনিস? যে কোনো ধাতুর উপর যদি সোনার প্রলেপ দেওয়া হয়, সোনার প্রলেপ, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, কোনো ধাতুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। সংকেতটা দেখতে পাচ্ছ তোমরা, মুখস্থ করে নেবে, নামটা মনে রাখলেও হবে। আর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। একটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড আর একটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। একটা সোনার উপর পটাশিয়াম অরোসায়ানাইড আর রূপোর জন্য পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এটা মনে রাখবে। তারপরে দেখো কোনো ধাতুর উপর যদি জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয় তাকে বলা হয় গ্যালভানাইজেশন। তোমরা সকলে জানো কোনো ধাতুর উপর জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া বলা হয় গ্যালভানাইজেশন। ঠিক আছে, এটাও কিন্তু মূলত এক প্রকার তড়িৎ লেপন। ঠিক আছে, তারপরে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনে কি হয়? অত্যাধিক তাপমাত্রার প্রয়োজন হয়। কখন? যখন বিশুদ্ধ অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা হয়। এই তাপমাত্রা বা উষ্ণতা কমার জন্য একটি পদার্থ যোগ করা হয়, যার ফলে খুব কম তাপমাত্রায় সেই অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা যায়। তো এই জন্য উষ্ণতা বা তাপমাত্রা কমাতে ব্যবহার করা হয় ক্রায়োলাইট। মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, ক্রায়োলাইট। অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনে উষ্ণতা কমাতে বিশুদ্ধ অ্যালুমিনার সাথে যোগ করা হয় ক্রায়োলাইট। তারপরে দুটো জিনিস বলে দিই, যে কোনো ধাতুর উপর যদি তামার প্রলেপ দিতে হয় তাহলে আমরা ব্যবহার করব তড়িৎ বিশ্লেষ্য রূপে, সেটা হচ্ছে কপার সালফেট, CuSO4। আর কোনো ধাতুর উপর যদি নিকেলের প্রলেপ দিই তাহলে ব্যবহার করব নিকেল সালফেট। ঠিক আছে, এগুলো প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসে। তো ঠিক আছে, মনে মতো এগুলোই ছিল আজকের প্রশ্ন।
এই তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ পরিবাহী থেকে সমস্ত কনসেপ্ট ধরে ধরে আমি প্রশ্নগুলোকে নিয়েছি। কতটা বোঝাতে পারলাম জানি না, তবু যেটুকুই করেছি মূলত আমার দৃষ্টিভঙ্গি থেকে এগুলোই যথেষ্ট এই চ্যাপ্টার থেকে। এর বাইরে থেকে কোনো কিছু আসার সম্ভাবনা নেই। তোমরা যদি ভালো লাগো তোমাদের এটা, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর এই ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দাও, ঠিক আছে? তোমাদের অপেক্ষায় বসে রয়েছি, তোমাদের সকলের সাহায্য দরকার। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।